সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের অসাধারণ সাহিত্য বাংলা গীতিকা, যেখানে ময়মনসিংহ গীতিকা, পূর্ব গীতিকা ও নাথ গীতিকা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তথ্যের এই রোমাঞ্চকর অনুসন্ধানে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চারপাশের এই যে এত শত তথ্যের স্তূপ, বই আর গবেষণাপত্র, সেখান থেকে সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলো ছেঁকে আনার জন্যই আমাদের এই আয়োজন। তো আজ আমরা বাংলার শেকড়ের একেবারে গভীরের একটা বিষয় নিয়ে কথা বলবো, বাংলার গীতিকা ঐতিহ্য নিয়ে। হ্যাঁ, ঠিক তাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা দারুণ মজার তথ্য দিয়ে শুরু করি। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। এই যে আমরা ইংরেজিতে ব্যালেড বলি, শব্দটার উৎপত্তি কিন্তু ফরাসি শব্দ ব্যালে থেকে। মানে ওই যে ব্যালে নাচ বা নৃত্য। একদম। প্রাচীন ইউরোপে মূলত নাচের তালে তালে যে লম্বা কবিতাগুলো গাওয়া হতো, সেগুলোকে ব্যালেড বলা হতো। মানে ভাবলে অবাক লাগে যে সুদূর ইউরোপের এই ধারণার সাথে আমাদের বাংলার গ্রামের মানুষের মুখে মুখে ফেরা গল্পগুলোর অদ্ভুত একটা মিল আছে। ব্যাপারটা সত্যি দারুণ একটা সংযোগ তৈরি করে। মানে আমরা যদি পুরো ক্যানভাসটা একটু দূর থেকে দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের এই অনুসন্ধানের মূল উদ্দেশ্যটা আসলে কি। বাংলার বুক থেকে সংগ্রহ করা 3 ধরনের প্রধান গীতিকার গভীরে যাওয়া, তাই তো? হ্যাঁ, মানে নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা আর পূর্ববঙ্গ গীতিকা। এগুলো তো আর শুধুই কিছু ধুলো পড়া পুরনো গান নয়, এগুলো হচ্ছে যুগ যুগ ধরে সাধারণ মানুষের মুখে মুখে টিকে থাকা একেবারে জীবন্ত ইতিহাস। আর এর ভেতরেই বাংলার মানুষের আদি অকৃত্রিম প্রেম, গভীর ট্র্যাজেডি আর তৎকালীন সমাজের কোনো সিল্টার ছাড়া নিখাত চিত্র লুকিয়ে আছে। ঠিক। আর আজকের যুগে বসে যখন আমরা এগুলো বিশ্লেষণ করি, তখন আসলে শত শত বছর আগের আমাদের পূর্বপুরুষদের আবেগ আর টিকে থাকার সংগ্রামটাকেই নতুন করে আবিষ্কার করা যায়। সেই আবিষ্কারের গল্পটাও কিন্তু বেশ চমকপ্রদ। আমরা যদি আমাদের যাত্রার প্রথম ধাপ নাথ গীতিকা দিয়ে শুরু করি, তাহলে এর প্রেক্ষাপটটা বেশ অন্যরকম লাগে। হ্যাঁ, মধ্যযুগের বাংলা সাহিত্যে উত্তরবঙ্গের শিবের উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায় ছিল, যাদের আসলে নাথ বলা হতো। একদম। তো এই নাথ ধর্মের যোগ সাধন তত্ত্ব আর তাদের চারপাশের কাহিনীকে কেন্দ্র করেই সাহিত্যের এই ধারাটা গড়ে উঠেছে। অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য কিন্তু এই আখ্যান কাব্যগুলোকে নাথ গীতিকা বা ব্যালাড হিসাবে শ্রেণীভুক্ত করেছেন। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। নাথ সাহিত্য তো মূলত কঠোর সন্ন্যাস বা জগৎ সংসার ত্যাগ করার কথা বলে, তাই না? হ্যাঁ, মূল দর্শন তো সেটাই। তাহলে সাধারণ কৃষক বা খেটে খাওয়া মানুষ যারা দিনরাত জীবন সংগ্রামে ব্যস্ত, তারা কেন সংসার ত্যাগ বা অমরত্ব লাভের এই গম্ভীর দর্শনে এত আগ্রহী হয়ে উঠল? খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এর কারণ হলো এই গল্পগুলো কেবল শুষ্ক দর্শনের কথা বলে না। এখানেই কিন্তু মঙ্গল কাব্যের সাথে নাথ গীতিকার একটা বড় পার্থক্য আছে। মঙ্গল কাব্য বলতে তো মূলত মনসা বা চণ্ডীর মতো দেবদেবীর বন্দনার কথা বোঝায়, তাই তো? হ্যাঁ, আর সেগুলো গাওয়া হতো খণ্ডে খণ্ডে বা পালায়। কিন্তু নাথ গীতিকা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো দেবতার মাহাত্ম্য প্রচারের চেয়ে মানুষের কথা বেশি বলা হয়েছে, আর গল্পগুলো চলে একেবারে একটানা কাহিনী হিসাবে। ইহালৌকিক দুঃখ কষ্ট জয় করার আকাঙ্ক্ষা। ঠিক তাই। রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস গ্রহণ বা রানী ময়নামতির যোগ সাধনার যে গল্প, তার গভীরে আসলে মৃত্যু ভয় লুকিয়ে আছে। কঠোর সাধনার মাধ্যমে মৃত্যুকে ফাঁকি দিয়ে অমরত্ব লাভ করা সম্ভব, এই আকাঙ্ক্ষা তো পৃথিবীর সব মানুষেরই মজ্জাগত। রাজা হয়েও গোপীচন্দ্র যখন তার স্ত্রীদের ছেড়ে সন্ন্যাসে যাচ্ছেন, তখন তার ভেতরের যে মানবিক টানাপোড়েন, সেটা সাধারণ মানুষ খুব সহজেই নিজেদের সাথে মেলাতে পেরেছিল। একদম। তার দর্শনের মোড়কে এগুলো আসলে গভীর মানবিক আখ্যান। আর এই প্রাচীন রত্নগুলো বিশ্বের সামনে আসার পেছনের গল্পটাও তো আক্ষরিক অর্থেই আরেকটা আখ্যান। হ্যাঁ,
জর্জ গ্রিয়ারসনের সেই আবিষ্কার 1878 সালের কথা। উনি তখন রংপুরে ছিলেন একজন ব্রিটিশ কর্মকর্তা হিসেবে। শোনা যায় উনি স্থানীয় কৃষকদের মুখে গান শুনতে পেয়ে সেগুলো সংগ্রহ করতে শুরু করেন এবং মানিকচন্দ্র রাজার গান বা দ্য সং অফ মানিকচন্দ্র নামে সেটা প্রকাশ করেন। ভাবা যায় একজন বিদেশি মানুষের হাত ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলের এই অমূল্য নিদর্শনগুলো বিশ্বের সামনে প্রথম উন্মোচিত হল। গ্রিয়ারসন তো আসলে কেবল দরজাটা খুলে দিয়েছিলেন। এরপর আমাদের দেশীয় পণ্ডিত এবং গবেষকরা এই গুপ্তধনের সন্ধানে ঝাঁপিয়ে পড়েন। বিশেষ করে ডক্টর নলিনীকান্ত ভট্টাশালীর নাম তো বলতেই হয়। ঢাকা সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনাগুলো প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, তিনি এবং অন্যান্য গবেষকরা গ্রামে গ্রামে ঘুরে প্রাচীন পুঁথি সংগ্রহ করেছিলেন, আর এই খোঁজাখুঁজিতেই উঠে আসে শেখ ফয়জুল্লাহর নাম, যাকে নাথ সাহিত্যের আদি ও প্রধান কবি হিসেবে ধরা হয়। তার রচিত গোরক্ষ বিজয় একটি অমূল্য দলিল। শুধু উনি নন, এভাবেই ধীরে ধীরে জানা যায় যে এই একই কাহিনী, মানে ধরুন ময়নামতি বা গোপীচন্দ্রের গল্প, যুগে যুগে বিভিন্ন কবি ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করেছেন। যেমন ভবানী দাস লিখেছেন ময়নামতির গান, আর শুকুর মাহমুদ লিখেছিলেন গোপীচন্দ্রের সন্ন্যাস। ঠিক। এছাড়া শ্যামাদাস সেনের মিনচেতন বা ভীমসেন রায়ের গোর্খ বিজয়ের কথা উল্লেখ করতে হয়। শিবচন্দ্র শীল আবার দুর্লভ মল্লিকের গোবিন্দচন্দ্র গীত সম্পাদনা করেছিলেন। এতজন কবি যে একটা নির্দিষ্ট আখ্যান নিয়ে কাজ করেছেন, এতেই বোঝা যায় ওই সমাজে গল্পগুলোর প্রভাব কতটা ব্যাপক ছিল। আধ্যাত্মিকতা এবং অমরত্বের এই গম্ভীর জগৎ থেকে বেরিয়ে আমরা যদি একটু ভিন্ন ভৌগোলিক পরিবেশের দিকে তাকাই, মানে আমাদের আলোচনার দ্বিতীয় অংশ ময়মনসিংহ গীতিকা, এখানকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্বাংশে নেত্রকোনা আর কিশোরগঞ্জ জেলার হাওর ও বিল অঞ্চল, একেবারে নদ নদী প্লাবিত বিশাল ভাটি অঞ্চল। এই জলজ আর কাদামাটির গন্ধমাখা পরিবেশেই বিকশিত হয়েছিল এখানকার গীতিকাগুলো। আর অবাক করা তথ্য হলো, প্রান্তিক জনপদের এই লোকজ গানগুলো বিশ্বে 23টি ভাষায় অনুদিত হয়েছে। সত্যি অভাবনীয় একটা ব্যাপার। কিন্তু এই হাওর বাওর থেকে গানগুলো বইয়ের পাতায় আর সেখান থেকে বিশ্ব দরবারে পৌঁছানোর পেছনের কারিগর কারা ছিলেন সেটা জানাটা খুব জরুরি। সুতোষ মুখোপাধ্যায়ের আনুকূল্যে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে 1923 থেকে 32 সালের মধ্যে তিনি এগুলো প্রকাশ করেন। কিন্তু প্রাতিষ্ঠানিক নামের আড়ালে একজন মানুষের কথা না বললেই নয়, যিনি মাঠ পর্যায়ের আসল নায়ক, চন্দ্রকুমার দে। একদম। দীনেশচন্দ্র সেন তাকেই নিয়োগ দিয়েছিলেন এই গানগুলো সংগ্রহের জন্য। একটু কল্পনা করুন সেই 1920 দশকের কথা। চন্দ্রকুমার দে দিনের পর দিন, মাসের পর মাস নেত্রকোনার আইথর নামক স্থানে এবং হাওর অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন। কখনো নৌকায়, কখনো কাদা পানি ভেঙে তিনি সাধারণ মানুষের উঠোনে পৌঁছে যেতেন। নিরক্ষর বয়াতি বা গায়কদের কাছে দিনের পর দিন বসে থেকে তাদের সাথে মিশে গিয়ে তিনি এই গানগুলো শুনে শুনে লিখে রাখতেন। মানুষের সাথে মানুষের এই সরাসরি সংযোগ আর অকৃত্রিম নিষ্ঠা ছাড়া ময়মনসিংহ গীতিকা হয়তো চিরকালের জন্যই হারিয়ে যেত। আর উনার সংগ্রহের মধ্যেই তো আমরা চন্দ্রাবতী বা মনসুর বয়াতির মতো অসাধারণ সব কবিদের রচনা পেলাম। মনসুর বয়াতির দেওয়ানা, মদিনা বা কঙ্ক ও লীলার মতো পালাগুলো এ অঞ্চলের সমৃদ্ধ সাহিত্যের দারুণ চিত্র তুলে ধরে। তো চলুন ময়মনসিংহ গীতিকারে যে পালাগুলো সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল সেগুলোর কয়েকটির গভীরে একটু প্রবেশ করি। শুরুতেই আসে মহুয়া পালার কথা, যাকে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা হিসেবে ধরা হয়। হ্যাঁ, আর এই পালার গল্পটা তো শুনলে মনে হয় যেন আধুনিক ক্লাসিক কোনো সিনেমা। 1650 সালে দ্বিজ কানাই রচিত 789 ছত্র আর 24 অধ্যায়ের এক বিশাল রোম্যান্টিক পালা। একদিকে সুসং দুর্গাপুরের প্রতাপশালী জমিদার দেওয়ান সুদর্শন নদে চাঁদ, আর অন্যদিকে এক যাযাবর বেদে দলের মেয়ে রূপবতী মহুয়া। বেদেরা ঘাটে ঘাটে নৌকো ভিড়িয়ে সাপের খেলা দেখাতো, তেমনি একদিন নদের চাঁদের এলাকায় তারা আসে, আর সেখানেই নদের চাঁদ এবং মহুয়ার মাঝে প্রেম গড়ে ওঠে। কিন্তু এটা তো কেবল একটা সাধারণ প্রেমের গল্প নয়, এর ভেতরে তো সামাজিক অনেকগুলো স্তর কাজ করছে। মহুয়া তো জন্মসূত্রে বেদে নয়। ঠিক ধরেছেন, শিশুকালে হুমরা বেদে তাকে এক অভিজাত পরিবার থেকে ডাকাতি করে নিয়ে এসেছিল, কিন্তু সে বড় হয়েছে যাযাবর পরিবেশে। থাকে সমাজের উঁচুতলার এক জমিদার, আর আরেকদিকে প্রান্তিক গোষ্ঠীর এক স্বাধীন চেতা নারী। আর তাদের প্রেমের মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ওই বেদে সর্দার হুমরা বেদে।
সে কোনোভাবেই এই সম্পর্ক মেনে নেয় না। গল্পটা চরম নাটকীয়তায় পৌঁছায় যখন নদের চাঁদ আর মহুয়া এক রাতে পালিয়ে যায়। হুমরা বেদে তো দলবল নিয়ে পিছু ধাবা করে, গভীর জঙ্গলে তাদের ধরে ফেলে, আর এখানেই আসে পালার সেই বিখ্যাত ক্লাইম্যাক্স দৃশ্যটা। হ্যাঁ, হুমরা বেদে মহুয়ার হাতে একটি বিষলক্ষা ছুরি তুলে দেয়। বিষলক্ষা ছুরি মানে এমন এক ভয়ঙ্কর ছুরি যার ফলায় তীব্র বিষ মাখানো থাকত। হুমরা বেদে মহুয়াকে নির্দেশ দেয় এই ছুরি দিয়ে নিজের প্রেমিক নদের চাঁদকে হত্যা করে প্রমাণ করতে হবে যে সে বেদে দলের প্রতি অনুগত। এই চরম মুহূর্তটিতে মহুয়া কি সিদ্ধান্ত নেবে সেটাই তো পুরো পালার গতিপথ ঠিক করে দেয়। আর ঠিক এখানেই মহুয়া চরিত্রটি অনন্য উচ্চতায় পৌঁছে যায়। সে বিষলক্ষা ছুরি নিয়ে নদে চাঁদের দিকে এগিয়ে যায় বটে, কিন্তু প্রেমিকের বুকে ছুরি না বসিয়ে মুহূর্তের মধ্যে সেই বিষ মাখানো ছুরি দিয়ে নিজেরই বক্ষ বিদীর্ণ করে মাটিতে ঢলে পড়ে। এই অবিশ্বাস্য আত্মত্যাগ নদের চাঁদও সহ্য করতে পারে না। সেও তখন একই ছুরি দিয়ে নিজের জীবন বিসর্জন দেয়। ডক্টর দীনেশচন্দ্র সেন এই পালার ভূমিকা লিখতে গিয়ে একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, মহুয়ার প্রেম কি নির্ভীক মৃত্যুকে বরণ করিয়া মৃত্যুঞ্জয়ী হইয়াছে। এখানে একজন প্রান্তিক নারী ভালোবাসার জন্য সমাজের সব নিয়ম, এমনকি নিজের জীবনকেও তুচ্ছ করে এক নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী বিদ্রোহ করেছে। এই প্রতিবাদের সুরটা কিন্তু আমরা মৈমনসিংহ গীতিকার আরেক বিখ্যাত পালা মলুয়াতেও দেখতে পাই। মলুয়া পালা নিয়ে কথা বলার আগে এর রচয়িতা নিয়ে যে বিতর্ক আছে সেটা একটু পরিষ্কার করা দরকার। মলুয়া পালার শুরুতে ভনিতা হিসেবে চন্দ্রাবতীর নাম পাওয়া যায়। ভনিতা মানে তো প্রাচীনকালের কবিদের একটা চল, যেখানে তারা কবিতার শেষে বা শুরুতে নিজেদের নাম জুড়ে দিতেন। হ্যাঁ, আর এই ভনিতাতিকে প্রথমে মনে করা হয়েছিল এটি মহিলা কবি চন্দ্রাবতীর লেখা। ডক্টর দীনেশচন্দ্র সেন প্রথম খণ্ডে এর বিরোধিতা করলেও পরে বাংলার পুরনারী বইয়ে তিনি মেনে নিয়েছিলেন যে এটি চন্দ্রাবতীরই রচনা হতে পারে। কিন্তু মলুয়ার গল্পটা মহুয়ার চেয়ে বেশ আলাদা। এখানে লড়াইটা তো সরাসরি রাষ্ট্র বা ক্ষমতার বিরুদ্ধে। একেবারেই তাই। 1246 ছত্র আর 19 অঙ্কে বিভক্ত এই পালার গল্পটা একজন সাধারণ বাঙালি নারীর অসাধারণ মানসিক দৃঢ়তার দলিল। মলুয়া এবং চাঁদ বিনোদ স্বামী স্ত্রী, তারা খুব সাধারণ জীবনযাপন করে। কিন্তু এই সাধারণ জীবনে ঝড় নেমে আসে যখন এলাকার প্রবল ক্ষমতাবান কাজীর লোলুপ দৃষ্টি পড়ে মলুয়ার উপর। কাজী তার ক্ষমতার দাপট খাটিয়ে চাঁদ বিনোদকে সর্বশান্ত করে এবং মলুয়াকে পাওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র করে। তৎকালীন সমাজে একজন সাধারণ নারীর পক্ষে একজন কাজীর বিরুদ্ধে দাঁড়ানোটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু মলুয়া তো হার মানেনি। কাজীর প্রাসাদে বন্দী হয়েও সে নিজের সম্মান রক্ষা করেছে নানা কৌশলে, কাজীকে পরাস্ত করেছে। এই পালাটি আসলে সেকালের সমাজে নারীদের ওপর হওয়া নিপীড়ন এবং তার বিরুদ্ধে এক নারীর একাকী লড়াইয়ের এক জীবন্ত চিত্র। সমাজ বাস্তবতার এই রুক্ষ চিত্র থেকে যদি আমরা একটু ভিন্ন স্বাদের দিকে যাই, তাহলে কমলা পালার কথা আসে। দ্বিজ ঈশান রচিত 1320 ছত্র আর 17 অঙ্কের পালা। এখানে ইতিহাস আর আত্মত্যাগের একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে। হ্যাঁ, রাজা জানকীনাথ মল্লিক তার প্রিয়তমা রানীর শোকে বিশাল এক দিঘি খনন করিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিঘিতে এক ফোঁটাও জল ওঠেনি। তখনকার দিনে দিঘিতে জল না ওঠা মানে রাজপরিবারের উপর বড় কোনো অভিশাপ হিসেবে ধরা হতো। কিন্তু এর পরিণতি যে এত মর্মান্তিক হবে তা হয়তো কেউ ভাবেনি। কমলাপালার ট্র্যাজেডিটা আসলেই মনকে ভীষণ নাড়া দেয়। রাজা যখন দিঘিতে জল না ওঠার কারণে নরকপ্রাপ্ত হওয়ার ভয়ে ভীত ও দিশেহারা হয়ে পড়েন, তখন রানী কমলা এক চরম সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে রাজপরিবার এবং প্রজাদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে হলে তাকেই আত্মত্যাগ করতে হবে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি হল রানী তার নিজের দুগ্ধপোষ্য শিশু সন্তানকে দাসীদের হাতে তুলে দিয়ে সদ্য খোঁড়া সেই শুকনো দিঘিতে নেমে যান নিজেকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। কিংবদন্তি আছে যে তার আত্মত্যাগের পরপরই দিঘির নিচ থেকে প্রবল বেগে জল উঠে আসে আর রানী চিরতরে হারিয়ে যান। রানীর শোকে কিছুদিন পর রাজাও মারা যান। ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে এই অতিপ্রাকৃত বর্ণনার পেছনে হয়তো তৎকালীন কোনো ঐতিহাসিক সত্যতা লুকিয়ে আছে, যেখানে প্রজাদের কল্যাণের নামে শাসক গোষ্ঠীর ভেতরের কাউকে বলি দেওয়া হয়েছিল। বুকের মানিককে রেখে একজন মায়ের এমন আত্মত্যাগ সত্যি মর্মান্তিক।
তবে ময়মনসিংহ গীতিকায় যে শুধু ইতিহাস বা ট্র্যাজেডি আছে তা নয়, এখানকার ভাণ্ডারে জাদুকরী রূপকথাও আছে, যেমন কাজল রেখা। ময়মনসিংহের গীতিকার একমাত্র রূপকথা যা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলিতেও স্থান পেয়েছে। ধনেশ্বর নামের এক দুর্ভাগ্যপীড়িত পিতা এক শুক পাখির উপদেশে তার কন্যা কাজল রেখাকে গভীর বনের এক ভাঙা মন্দিরে রেখে আসে, আর সেখানে কাজল রেখা আবিষ্কার করে এক মৃতপ্রায় রাজপুত্রকে, যার সারা শরীরে কে যেন অসংখ্য সূচ বিধিয়ে রেখেছে। পুরো পরিবেশটাই তো একটা পরাবাস্তব ফ্যান্টাসি। কাজল রেখা পুরোপুরি একটি রূপকথার জগৎ ঠিকই, কিন্তু এর ভেতরেও মানুষের স্বভাবের একটা চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে। কাজল রেখা যখন দিনের পর দিন ধরে রাজপুত্রের শরীর থেকে একটা একটা করে সূচ তুলছে আর স্বপ্ন দেখছে রাজরানী হওয়ার, ঠিক তখনই গল্পে একটা টুইস্ট আসে। সে তো তার হাতের কাকন বা চুড়ি দিয়ে একজন দাসী কিনেছিল, কিন্তু রাজপুত্রের জ্ঞান ফেরার ঠিক আগ মুহূর্তে সেই দাসী বিশ্বাসঘাতকতা করে বসে। দাসী কাজল রেখাপে সরিয়ে নিজে রাজপুত্রের সামনে গিয়ে দাঁড়ায় এবং নিজেকে তার রক্ষাকর্ত্রী হিসাবে দাবি করে। ফলে কাজল রেখা নিজের কেনা দাসীর কাছেই দাসীতে পরিণত হয়। কিন্তু এই চরম বিশ্বাসঘাতকতার পরও কাজল রেখা তার মেধা, ধৈর্য আর সততা দিয়ে শেষ পর্যন্ত সত্যটা প্রমাণ করে। সব প্রতিকূলতা পার হওয়ার এক অনবদ্য আখ্যান এটি। ময়মনসিংহ গীতিকার এই রোম্যান্স রূপকথা আর ট্র্যাজেডির বিশাল ব্যাপ্তি থেকে বেরিয়ে যদি আমরা একটু দক্ষিণ পূর্ব দিকে নজর দিই, নদীর মোহনা পেরিয়ে একেবারে বঙ্গোপসাগরের উপকূলের দিকে, তাহলে পাবো আমাদের আলোচনার চতুর্থ অংশ, পূর্ববঙ্গ গীতিকা। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও ডক্টর দীনেশচন্দ্র সেন পূর্ব ময়মনসিংহ, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল থেকে বেশ কিছু চমৎকার গীতিকা সংগ্রহ করেছিলেন এবং পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশ করেন। কিন্তু এই পূর্ববঙ্গ গীতিকার স্বাদ যেন ময়মনসিংহের চেয়ে একেবারেই আলাদা। এই পরিবর্তনটা মূলত ভৌগোলিক কারণেই ঘটেছিল। ময়মনসিংহের পরিবেশ ছিল শান্ত নদী আর হাওরের, কিন্তু চট্টগ্রাম বা নোয়াখালী হলো সমুদ্র উপকূলবর্তী এলাকা। এখানকার জীবন অনেক বেশি রুক্ষ, উদ্দাম এবং বিপদসংকুল। সমুদ্রপথে বাণিজ্য, জলদস্যুর আক্রমণ, ঘূর্ণিঝড় এগুলো ছিল মানুষের নিত্যদিনের সঙ্গী। আর এই পরিবেশের প্রভাব সরাসরি পড়েছে তাদের পালাগানগুলোতে। পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালাগুলোর নাম খেয়াল করলেই বুঝতে পারবেন, যেমন ধরুন নিজাম ডাকাতের পালা, কাফন চোরা বা কমল সওদাগর। নামগুলোর মাঝেই তো একটা গা ছমছমে অন্ধকার থ্রিলারের ইঙ্গিত লুকিয়ে আছে। কাফুনচোরা বা নিজাম ডাকাত নামগুলো শুনলেই তো বোঝা যায় এখানকার চরিত্রগুলো মহুয়া বা মলুয়ার মতো আদর্শিক নয়, এরা সমাজের অন্ধকার জগতের মানুষ। এটাই পূর্ববঙ্গ গীতিকার সবচেয়ে আকর্ষণীয় দিক। এখানকার চরিত্রগুলো একেবারে ধূসর। নিজাম ডাকাতের পালাতে শুধু একজন হিংস্র দস্যুর লুটপাটের গল্প নেই, সেখানে দেখানো হয়েছে কিভাবে পরিস্থিতি একজন মানুষকে ডাকাত বানায় এবং একসময় তার ভেতরেও অনুশোচনার জন্ম হয়। আবার কাফনচোরা পালায় দেখানো হয়েছে চরম দারিদ্র মানুষকে কিভাবে অমানবিক কাজে বাধ্য করে। পেটের দায়ে মানুষ যখন মৃতদেহের কাপড় চুরি করতে যায়, তখন সেখানে ঘৃণার চেয়ে সমাজের প্রতি একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। অপরদিকে কমল সওদাগরের মতো পালায় আমরা পাই উত্তাল সমুদ্রে বাণিজ্য করতে যাওয়া সওদাগরদের রোমাঞ্চকর অভিযানের গল্প। সুতরাং পূর্ববঙ্গ গীতিকা হল জীবনযুদ্ধের একেবারে রুক্ষ খসখসে বাস্তবতার এক অসামান্য দলিল। এটি আমরা এতক্ষণ ধরে নাথ গীতিকার অমরত্বের সাধনা, ময়মনসিংহ গীতিকার প্রেম আর সমাজের বিরুদ্ধে বিদ্রোহ এবং পূর্ববঙ্গ গীতিকার অন্ধকার রোমাঞ্চ নিয়ে কথা বললাম। এই সব কিছু মিলিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এগুলোর তাৎপর্য আসলে কি? যদি আমরা এই পুরো আলোচনার একটা সারমর্ম কানি, তাহলে খুব পরিষ্কার একটা বিষয় চোখে পড়বে। আমরা এখন বাস করছি তথ্যের অতি প্রাচুর্যের যুগে, কিন্তু শত শত বছর আগে বাংলার গ্রামেগঞ্জে মানুষের মুখে মুখে ফেরা এই গীতিকাগুলো প্রমাণ করে যে মানুষের আবেগ, প্রেম, আত্মত্যাগ আর টিকে থাকার সংগ্রাম সব যুগেই এক। বলা যায় এই লোকগীতিগুলোই ছিল তৎকালীন সমাজের এক ধরনের পডকাস্ট বা বিনোদন ও খবর আদান প্রদানের মাধ্যম।
বয়াতিরা যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে এই গানগুলো গাইতেন তখন তারা কেবল গল্পই শোনাতেন না, তারা পুরো সমাজকে একটি অদৃশ্য সুতোয় বেঁধে রাখতেন, তাদের মূল্যবোধ শেখাতেন। এখানেই একটা বড় ভাবনার বিষয় চলে আসে। যখন কোনো সংস্কৃতির এই মৌখিক ঐতিহ্য বা মুখে মুখে ফেরা গল্পগুলো হারিয়ে যায়, তখন কি সেই সমাজের আত্মার একটি অংশ চিরতরে হারিয়ে যায় না? এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য উন্মুক্ত রেখে গভীর আলোচনাটির সমাপ্তি টানছি। শেকড়ের এই গল্পগুলো আমাদের নতুন করে ভাবতে শেখাক। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।